শোধনী মিলিবে তো ধৈর্য ধৈর্য ধরতে বললেন, কারণ ভজনের প্রথম ধাপটাই হলো ধৈর্য। আসতে পাই না, ধৈর্যচ্যুত হলে হয় না। কেমন ধৈর্য ধরতে হবে? ও মা, একজন সংসারী বাবাজি গেলেন গুরুদেবের আশ্রমে দীক্ষা নেন। গুরুদেব, আমাকে দীক্ষা দেন। গুরুদেব বলল, বাবা দেখো, এত সহজে তো আমি কাউকে দীক্ষা দিই না। আগে তুমি ভাগ্যটাকে ভালো করে পরীক্ষা করে নিয়ে তুমি দীক্ষা নেওয়ার যোগ্য কিনা। মায়েরা চঞ্চল হয়ে না, শান্ত হয়ে বসো, উসখুস করো না মায়েরা, শান্ত হয়ে বসো। মায়েদের একটু সময় চলে গেলে উসখুসাকে শুরু করতে হবে। তা তুমি আগে পরীক্ষা নাও, তুমি দীক্ষা নেওয়ার যোগ্য কিনা। ওই দেখো মাটির কলসি, যাও ওই কলসি নাও, আর ওই দেখো নদী থেকে জল আনো আর ফুলের বাগানে ফেলে দাও। যেদিন বুঝবো তুমি দীক্ষা নেওয়ার যোগ্য হয়েছ, সেদিন আমি দেখে তোমাকে দীক্ষা দেব। ভদ্রলোক প্রত্যেক দিন ওই নদী থেকে জল আনে, জল তুলে আর ফুলের বাগানে ফেলে। একদিন দুদিন করতে 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 এক মাস একদিন মনে মনে ভাবলো, এই গুরুদেবটা আমাকে প্রেম কি, আমি এলাম দীক্ষা নিতে। দীক্ষা দেওয়া তো দূরের কথা, আমাকে এখানে নিয়ে এসে শ্রমিক বানিয়ে দিল। আর এই মাটির কলসিটা হলো যত নষ্টের গোড়া। মাটির কলসিটা যত নষ্টের গোড়া আছে, মাটির কলসিটাকে আমি ভেঙেই এই বলে যেইটা তুলে আছা যেতে যাবে, আমার মাটির কলসি বলল, দাঁড়াও ভাই। কে কে? আমি মাটির কলসি। মাটির কলসি কথা বলে? কখনো কখনো বলে, ভাই তোমার মনে ধৈর্য নাই, তোমার দ্বারা কৃষ্ণ ভজন হবে না, তুমি সংসারে ফিরে যাও। কিন্তু কৃপা করে আমাকে বঞ্চিত করো না। আমার জন্ম বৃত্তান্ত শুনলে শোনো থাকবে। মাটির কলসি বলছে তার জন্ম বৃত্তান্ত। একদিন ছিলাম আমি মাঠের মধ্যেখানে, আমার উপর দিয়ে কত রৌদ্র, কত বৃষ্টি, কত ঝড়, কত ঝঞ্ঝা বয়ে গেছে। আমার বুকের মধ্যে লোহার লাঙল চালিয়ে দিয়ে চাষি ভাই কত সোনার ফসল ফলিয়েছে। ভাইরে, এই কষ্ট করতে 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 একদিন দেখলাম আমার দিকে একজন কুমোর ভাই নিয়ে আসছে। তার কাঁধে একটা বড় মতো কোদাল। তা কুমোর ভাই আমার কাছে এসে সজোরে এক কোপ মেরে ওই জন্মভূমি থেকে আমাকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে গেল। ভাইয়া, বাড়িতে নিয়ে গিয়ে কুমোর ভাই তার উঠানের মধ্যে আমাকে ধপাস করে তার মধ্যে আমার জলও ঢেলে দিল, ঢেলে দিয়ে পদ দিয়ে দলন করতে লাগলো। একটা সময় কুমোর ভাই দলন করতে 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 ঠিক সময় মতো আমাকে ভালো করে বেছে দিয়ে একটা চাকার উপরে চাপিয়ে দিল। চাকার উপরে চাপিয়ে দিয়ে বর্তমান করে চাকাটা ঘুরিয়ে দিল। ত্রিভুবন ঘুরছে ভাইয়া, কেউ আমার কথা শুনছে না জানি ভাইয়া কুমোর ভাইয়ের হাতে কোন জাদু আছে। তার হাতের জাদুতে আমি একটা মাটির কলসি ধারণ করলাম। এবার কুমোর ভাইয়া আমাকে চাকা থেকে নামিয়ে রৌদ্রে শুকাতে দিল। কঠিন কঠোরতা আমি সহ্য করতে পারছি না। একদম শুকিয়ে গেলাম যখন খুব কষ্ট হলো, কিন্তু এতেও কুমোর ভাইয়ের বয়স আবার কি করলো জানো? গনগনে আগুনের মধ্যে আমাকে ফেলে দিল। গনগনে আগুনের মধ্যে ফেলে আমাকে বর্ণ পরিবর্তন করে দিল। ভাইয়া, আমি আগে ছিলাম কাঁচা মাটি, হয়ে গেলাম আমি পাকা মাটি। ভাইয়া, আমার বর্ণ পরিবর্তন হয়ে গেল। আগে ছিলাম আমি কালো, এখন হয়ে গেলাম আমি পরিষ্কার।
এবার দেখলাম পরের দিন ওই মোর ভাইয়া মাথায় করে নিয়ে আমাকে হাতে চলেছে। যখন মোর ভাই আমাকে মাথায় নিল ভাইয়া, তখন মনে মনে ভাবলাম একদিন এই কুমোর আমাকে পদ দিয়ে নরম করেছিল, আজকে সেই কুমোর ভাইয়া মাথাতে চেপেছি যখন, তাহলে বাজারে মনে হয় আমার দাম বেড়েছে। বাজারে মনে হয় আমার দাম বেড়েছে। বাজারে নিয়ে এলো ভাইয়া, কিন্তু সারাদিন আমি রোদ্রের মধ্যে পড়ে রইলাম, কেউ আমায় দিতে চাইল না। কারোর পছন্দ হলো তো দামে হলো না, কারোর আবার আমাকে পছন্দই হলো না। একটা সময়ে দেখলাম এই আশ্রমের বাবাজি আমার দিকে ধেয়ে আসছে। জানো ভাইয়া, আশ্রমের বাবাজি উপযুক্ত মূল্য দিয়ে আমাকে ক্রয় করলো। বাবাজি আমাকে ছেড়ে দেয়নি ভাইয়া, আমাকে পরীক্ষা করার জন্য একটা করের মধ্যে তুলে আর একটা কর দিয়ে চট করে মেরে দেখে নিয়েছে আমি কোথাও ফাটা ফুটো আছি। এত কষ্ট করে বাবাজি আমাকে আশ্রমে নিয়ে এসে কৃষ্ণ সেবার দায়িত্ব দিয়ে দিল। সেই থেকে আজ অবধি আমি কৃষ্ণ সেবায় নিয়োজিত আছি। ভাইয়া, শুনলে আমার জন্ম বৃত্তান্ত তোমার ভালো লাগছে না, তুমি ফিরে যাও, তোমার ধৈর্য নেই, তুমি সংসারে ফিরে যাও, কিন্তু কৃপা করে কৃষ্ণ সেবা থেকে আমাকে বলছি। তো মায়েরা, মহাজনের প্রথম ধাপটাই হলো শান্ত, আগে ধৈর্য ধরতে হবে, ধৈর্য হবে। তো আজকে পদকবি বলছে মাধব একটু ধৈর্য ধর, তুমি ধৈর্যচ্যুত হয়ে না। এই সুবলের সঙ্গে গোষ্ঠচারণে কথোপকথন হচ্ছে, একটা সময় বিশাখ ছুটে এসে বলছে মাধব, মাধব তাহলে কি তোমাকে কিছু কথা বলার ছিল। তুমি যেমন সুন্দর তেমনি আরেকটা সুন্দরী বৃন্দাবনে আছে, এই জগতে আরেকটা সুন্দরী বৃন্দাবনে আছে, তোমাকে বলবো বলে আমি এসেছি। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন যে এক সুন্দরী জ্বালাতেই তো অতিষ্ঠ হয়ে গেছে, একটা সুন্দরী তো আমার মন প্রাণ হরণ করে নিল। সুবলকে যেন বলতে চাইছে, ভাই রে সুবল, আমার বিনয়, আমার মন থেকে আমি সমস্ত কিছু তাকে দিয়ে দিয়েছি। এখন বিশাখার যে সুন্দরী কথা নিয়ে এলো, সে সুন্দরী আমার যদি ঘরে বসে। পদকবি এক পাশে বানিয়ে বলছে, ওগো কানাই, তুমি যার জ্বালায় অতিষ্ঠ, বিশাখা তো তারই সন্ধান নিয়ে এসেছে। তুমি বিশাখার আগে শুনে নাও। কৃষ্ণচন্দ্র বলছে, শোনো বিশাখা, আমি একটা জ্বালায় জ্বলছি। তোমার জ্বালা? কিসের জ্বালা? আমি বলবো তোমাকে, এতক্ষণ সুবলকে বলছিলাম, এবার তোমাকে বলবো। একটু কাছে এসো, তোমাকে বলবো। আমি শুনবো বলেই তো এসেছি মাধব, আমি তো শুনবো বলেই এসেছি। এটা বিশাখা মনে মনে ভাবছি। তুমি যদি প্রকাশ করে বলো, তাহলে এতক্ষণ তোমরা দুজনে কাঁদছিলে, এখন আমি তোমাদের সঙ্গী দেব। আর আমি তোমাদের সঙ্গ দিলে আমরা তিনজনে কাঁদব। সজনে ও ও
সজনী সেধনীকে দেখিলাম যমুনার
এসেছে বাবা অজনী কে কহ বটে সজনী সজনের সধকে কহ সজনের সধনিকে কহ শোধনীকে কহ বটে শোধনীকে কহ বটে সজনী শোধনীকে কহ বটে ওরে গোরা চলা গরি গোবিন্দা কৃষ্ণনী আমি নাহিতে